আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন এবং যে যেখানে আছেন আল্লাহর রহমতে নিরাপদে আছেন। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফ্রি কোরআন শিক্ষা কোর্সে। এই কোর্সে মূলত আপনাদেরকে আমরা কোরআনের একদম শুরু থেকে অর্থাৎ আলিফ থেকে শুরু করে একদম জিরো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়াবো। অর্থাৎ আমরা এই কোর্সে আলিফ থেকে শুরু করে আপনাদেরকে একদম কোরআনের দেখে দেখে পড়ার মতো বা হচ্ছে কোরআন বুঝে বুঝে পড়ার মতো একটা পর্যায়ে কিন্তু আমরা নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা এমনকি আপনারা যাতে কোরআনের অর্থটা বুঝতে পারেন, ছোট ছোট করে ভেঙে ভেঙে পড়ানো আমরা ট্রাই করব এবং কোরআনের স্বল্প কিছু সূরাও কিন্তু আপনাদেরকে আমরা মস্ক করাবো ইনশাআল্লাহ। তাছাড়া আপনাদের এই কোর্সটা আমরা প্রায় 20 থেকে 30 ঘন্টার ক্লাস দেব এবং এই পুরো ক্লাসটা যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের মোটামুটি কোরআনটা মোটামুটি একটা আয়াতের মধ্যে চলে আসবে। এখন আপনারা বলতে পারেন যে এই কোর্সটা আমরা কেন করব, বা হচ্ছে এই যে কোরআনটা এটা শেখার প্রয়োজনীয়তা কি? ঠিক আছে, প্রয়োজনীয়তা হচ্ছে, প্রথম প্রয়োজনীয়তা বলবো যে এই কোরআন ছাড়া কোনোভাবে নামাজ পড়া যাবে না এবং যদি নামাজ না পড়ে তাহলে সে কি হবে? সে কাফের হয়ে যাবে এবং কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজেরই হিসাব নেওয়া হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামতি সলাত। ঠিক আছে, বলছে যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে এবং মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই নামাজ। এবং এই নামাজ পড়তে হলে কি লাগবে? এই কোরআন লাগবে। এর জন্য আমরা কোরআন শিখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই কোরআন যে আমরা শিখবো, আপনাদের কিছু বোনাস নেকি বা সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক আছে, কতটুকু দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান করা আল কুরআনা হরফান ফালাহু আশারু আমসালিহা। ঠিক আছে, বলছে যে মান করা আল কুরআন, মান মানে যে ব্যক্তি, ঠিক আছে, করা আল কুরআন কোরআনকে পাঠ করবে, ঠিক আছে, হরফান প্রত্যেকটা হরফ, কোরআনের প্রত্যেকটা অক্ষর যে পাঠ করবে তার জন্য কি রয়েছে? ফালাহু আশারু আমসালিহা, 10টা করে নেকি রয়েছে। অর্থাৎ কোরআনের যে একটা হরফ পড়বে তার জন্য আল্লাহ তাআলা 10টা করে নেকি দিবেন। এখন আপনি বলতে পারেন যে এই যে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমরা পড়ি এটার জন্য কি 10 নেকি পাবো? না, এটার জন্য 10 নেকি পাবেন না। আপনারা প্রত্যেকটা অক্ষরের জন্য, প্রত্যেকটা হরফের জন্য পাবেন 10 নেকি করে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে বিসমিল্লাহ লিখতে কি লাগে? প্রথমে বা লাগে, বার জন্য আপনারা 10টা নেকি পাবেন। সিন লাগে, সিনের জন্য আপনারা 10টা নেকি পাবেন। ইয়া লাগে, ইয়ার জন্য 10টা নেকি পাবেন। মিম লাগে, মিমের জন্য আপনারা 10টা নেকি পাবেন। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা হরফের জন্য, সিঙ্গেল হরফের জন্য 10টা করে নেকি আল্লাহ তাআলা আপনাদেরকে দিবেন। এখন শুধু কি তাই না? শুধুই তাই না, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা খুশি হয়ে অনেককে এই নেকিগুলোকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন যে আমরা একটা লাইন পড়লাম, বিসমিল্লাহ মনের অজান্তেই পড়লাম, কিন্তু এটা এই বিসমিল্লাহ পড়ার কারণে আমাদের কতগুলো নেকি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে, তাহলে আমরা নেকি পাচ্ছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে এই কোরআনে কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কোরআন। ঠিক আছে, যেমন কোরআনে আছে যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, জালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক যত জীবন আছে আমাদের সকল জীবনের জন্য কি এই কোরআনটা একটা মডেল। ঠিক আছে, কোরআনের মধ্যে সব কথা বলা আছে। ঠিক আছে, এর জন্য বলা হয় যে আল কুরআন দাস্তুরুল লিল মুসলিমিন। যেমন কোরআন হচ্ছে আমাদের মুমিনের জীবনে একটা কি সংবিধান। একটা দেশ যেমন একটা সংবিধান দেখে দেখে চালায় বা সংবিধানের বাহিরে যায় না, তেমনি কোরআন হচ্ছে আমাদের সংবিধান। কোরআনের বাহিরে চলে যাওয়া যাবে না, কোরআন দেখে দেখে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। ঠিক আছে, এবং এটা হলো আমাদের তৃতীয় কথা। চতুর্থ কথা হচ্ছে আমাদের আসমানি কিতাব আছে মোট হচ্ছে 104 খানা। এর মধ্যে 4 খানা হচ্ছে বড় আর 100 খানা হচ্ছে ছোট। এই ছোট 100 খানাকে বলা হয় হচ্ছে সহিফা। আর এই যে 4 খানা বড় 4 খানা, এই 4 খানা হচ্ছে তাওরাত, জাবুল, ইনজিল, কুরআন। ঠিক আছে, এই তাওরাত, জাবুল, ইনজিল এবং কুরআন সর্বশেষ নাজিল হয়েছে এই কুরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান মাসে। ঠিক আছে,
কদরের রাত্রিতে। তাহলে এই যে কোরআনটা নাজিল হয়েছে, এই কোরআন যখন নাজিল হয়েছে তখন এটা সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন এবং সর্বশ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এবং এই কোরআন যখন নাজিল হয় তখন পিছনের যত কিতাব রয়েছে সকল কিতাব রহিত হয়ে গিয়েছে, অর্থাৎ পিছনে যত শরিয়া ছিল, যত নিয়ম কানুন ছিল সব রহিত হয়ে গিয়েছে এবং এই কোরআনটাকে লেটেস্ট একদম নতুন ভার্সন একটা জীবন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ঠিক আছে, এবং এই যে কোরআনের উপরে কিন্তু আমাদের দিন ইসলাম, ঠিক আছে, এই ইসলামটা কি প্রতিষ্ঠিত এবং এই আমাদের দিনটা কি ইসলাম হচ্ছে একদম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ঠিক আছে, মানে এর মধ্যেই সব কিছু রয়েছে, এর বাহিরে আর কিছু দরকার নাই। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস সব কিছু আমাদের এই কোরআন বা ইসলামের মধ্যে রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে 104 খানা আসমানি কিতাব আমরা জানি, এই 104 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে এই কোরআন। এর জন্য আমরা কোরআনটাকে পড়ব এবং কোরআনটা পড়ে বোঝার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। এর জন্য কোরআনটাকে আমাদের জানতে হবে, সহি শুদ্ধভাবে জানতে হবে। এবং এই আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে এই কোরআনের 29টা হরফ আছে, আলিফ বা তা সা, এই যেই হরফগুলো, এই হরফগুলো আছে হচ্ছে মোট 29টা এবং এই হরফগুলো উচ্চারণের স্থান আছে হচ্ছে 17টা, যেটাকে বাখরাজ বলা হয়। ঠিক আছে, তাহলে আরবি হরফ 29টি, বাখরাজ 17টি। এই 17টি বাখরাজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কোন হরফ কোথা থেকে উচ্চারিত হয়, ওই জায়গা থেকে কিভাবে উচ্চারণ করা যাবে, এগুলোর কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তাছাড়া আপনারা দেখেন যে যদি কোনোভাবে একটা হরফ উচ্চারণের স্থান যেখানে আছে সেখান থেকে যদি একটু অন্য জায়গায় চলে যায় তাহলে কি হবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি বলি যে তা আর ত, ঠিক আছে, দুইটা কিন্তু আলাদা। অনেক সময় কি হয়, তা তা বলে ফেলে, ঠিক আছে, তখন কি হবে, তখন অর্থ চেঞ্জ হয়ে যাবে। আর অর্থ চেঞ্জ হলে কি হবে, নামাজ নষ্ট হয়ে যাবে নামাজের মধ্যে পড়লে, তাছাড়া গুনাহগার হতে হবে। ঠিক আছে, এর জন্য আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআনকে কিভাবে পড়ো, তারতিল সহকারে পড়ো। তারতিল মিন্স মানে তারতিল মানে হচ্ছে সহি শুদ্ধভাবে পড়া বা হচ্ছে ধীরে ধীরে পড়া, আস্তে আস্তে পড়া, তাজবিদ সহকারে পড়া। ঠিক আছে, এর জন্য আপনারা যাতে তাজবিদ সহকারে আপনাদেরকে আমরা কোরআনটাকে শিক্ষা দিতে পারি, এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব, সর্বোচ্চ ট্রাই করব এবং আপনাদেরও একটা আগ্রহ থাকতে হবে, কোরআনের প্রতি ভালোবাসা থাকতে হবে, তাহলে কিন্তু আপনাদের অন্তরের মধ্যে এই কোরআনটা ঢুকবে। ঠিক আছে, তাহলে আমরা আর বেশি কথা বাড়াবো না। আমাদের সাথে আজকে আছেন ওস্তাদ মাওলানা নুরুল হুদা এবং তিনি কোরআন শিক্ষা প্রশিক্ষণ নিয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা প্রশিক্ষণ কেন্দ্র, সেটা হচ্ছে দারুল কিরাত মাজিদিয়া মাজিদিয়া ফুলতরি ট্রাস্ট। ঠিক আছে, এটা হচ্ছে সিলেটে খুব বড় মাপের বড় একটা প্রশিক্ষণ কেন্দ্র এবং বাংলাদেশের অধিকাংশ কারি কিন্তু ওখান থেকে বের হয়। ঠিক আছে, সো সে কিন্তু ওখান থেকে আপনার হচ্ছে প্রশিক্ষণ নিয়েছেন। তাছাড়া তার আরও পরিচয় আছে, তিনি সারসিনা দারুসুন্নাত নেসারিয়া দিনিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন। আশা করি আপনারা এই পুরো কোর্সটাতে খুব এনজয় করে, খুব মনোযোগ সহকারে, খুব আনন্দের সাথে ক্লাসগুলো করবেন এবং যাদের নোট করা প্রয়োজন নোটগুলো করবেন, ওস্তাদ যা কিছু বলে সেগুলো লিখে রাখার চেষ্টা করবেন। তাহলে আজকে আমি এ পর্যন্তই। এখন ক্লাস পরিচালনা করবেন আমাদের সম্মানিত ওস্তাদ মাওলানা নুরুল হুদা, তাকে ক্লাস পরিচালনা করার জন্য অনুরোধ করছি। আমরা সর্বপ্রথমেই যে বিষয়টির দিকে লক্ষ্য করব সেটা হচ্ছে আমাদের স্ক্রিনে আমরা আরবি 29টি হরফ দেখতে পাচ্ছি। আরবি এই 29টি হরফ উচ্চারণের স্থান তথা মাকাম হচ্ছে, এবং এই উচ্চারণের স্থানগুলোকে বলা হয় মাখরাজ। মাখরাজ অনুযায়ী যদি আমরা এই আরবি 29টি হরফ উচ্চারণ করতে পারি তাহলে এই 29টি হরফ আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো এবং কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো। শুরুতেই আমরা দেখতেছি যে স্ক্রিনে আমাদের যেই হরফগুলো আছে এর মধ্যে 30টি হরফ দেওয়া আছে, কিন্তু আমরা জানি আরবি হরফ হচ্ছে 29টি, কিন্তু এখানে 30টি কেন? এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ইয়া হচ্ছে 2টা ইয়া আমরা দেখতে পাচ্ছি। এই একটা ইয়া
এবং পাশাপাশি দুইটি ইয়া আমরা দেখতে পাচ্ছি। দুইটি ইয়ার কারণ হচ্ছে এই ইয়া এবং এই ইয়া দুইভাবেই ইয়া কোরআন শরীফে এবং আরবি সমস্ত জায়গায় পাওয়া যায়, যেই কারণে 29টি জায়গায় এখানে 30টি হরফ দেওয়া হয়েছে। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ক্লাসের আরবি 29টি হরফ এবং তার মাখরাজ তথা মাকাম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি এবং আরবি হরফগুলো মস্ক করি সুন্দরভাবে মাখরাজ অনুযায়ী। আমরা যদি লক্ষ্য করি, সর্বপ্রথমেই আমাদের যে হরফটি আছে সেটা হচ্ছে আলিফ। সর্বপ্রথম যে হরফটি হচ্ছে, এই হরফটি হচ্ছিল আলিফ। এই আলিফ শব্দের মাকাম তথা মাখরাজ, তার উচ্চারণের স্থান হচ্ছে জৌফ তথা মুখের খালি জায়গা। মুখের খালি জায়গা হতে এই আলিফ শব্দটি উচ্চারণ হবে। আপনারা সকলে আমার দিকে লক্ষ্য করুন যে আমি কিভাবে এই আলিফ শব্দটি উচ্চারণ করতেছি। আলিফ, 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 আলিফ তথা মুখের খালি জায়গা থেকে এই আলিফ শব্দটি হরফটি উচ্চারণ হবে। আলিফ, 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 আলিফ। এভাবে আপনারা বারবার বারবার হরফটি উচ্চারণ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনাদের এই হরফটি পরিপূর্ণ আপনাদের আয়ত্তে না চলে আসবে, আপনারা পরিপূর্ণ মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা হরফটি বারবার বারবার মস্ক করতেই থাকবেন। আমার সাথে আপনারা মস্ক করেন। আলিফ, 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 আলিফ। অনেক সময় দেখা যায় যে অনেকে এই আলিফ শব্দটা এভাবে উচ্চারণ করে, আলিফ হরফটি এভাবে উচ্চারণ করে বলে যে আলিফ। না, এখানে আলিফ হরফটি দ্রুত উচ্চারণ করতে হবে। আলিফ, আলিফ তথা মুখ দিয়ে একটু বাতাস বের হবে। আলিফ, 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 আলিফ। এভাবে আপনারা বারবার 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 যতক্ষণ প্রয়োজন হয় ততক্ষণ আপনারা পড়তেই থাকবেন, মস্ক করতেই থাকবেন। পরের হরফে আমরা আসি। এই যে এইভাবে দেওয়া আছে এবং নিচে একটা নোক্তা। আগে আমরা হরফটা চিনি, যেটি বোর্ডে আপনারা লক্ষ্য করেন। এটার নিচে যদি এভাবে একটা নোক্তা দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় কি, এই যে নিচে একটা নোক্তা দেওয়া আছে, এই নোক্তাটার কারণে এই শব্দটাকে বা বা এই শব্দটার এই হরফটা হচ্ছে কি বা। আর যদি এই উপরে দুইটা নোক্তা থাকে তাহলে এই হরফটা হচ্ছে তা। আর উপরে যদি তিনটা নোক্তা থাকে তাকে বলা হয় সা। তাহলে এই তিনটা হরফ একই, লেখার ক্ষেত্রে একই, কিন্তু যদি নিচে একটা নোক্তা হয় তাকে বলা হয় বা, উপরে যদি দুইটা নোক্তা হয় তাহলে তাকে বলা হয় তা, উপরে যদি তিনটা নোক্তা হয় তাকে বলা হয় সা। আমরা হরফগুলি আগে খুবই লক্ষ্য করব যে বা কাকে বা কিভাবে থাকবে, বা হরফ কিভাবে আমরা চিনব। যদি নিচে একটা নোক্তা থাকে সেটাকে বলে বা, উপরে যদি দুইটা নোক্তা থাকে তাহলে তাকে বলে তা, উপরে যদি তিনটা নোক্তা থাকে তাকে বলে সা। আসেন এখন আমরা বা হরফের মাখরাজ এবং তা বা হরফের মস্ক আমরা করি। বা শব্দটির বা হরফটির মাখরাজ তথা মাকাম হচ্ছে দুই ঠোঁট। দুই ঠোঁট হতে এই বা হরফটি উচ্চারণ হয়, তথা এই ঠোঁটের ভিজা অংশ বা বা বা। আপনারা যদি আমার দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন আমি কিভাবে উচ্চারণ করি। লক্ষ্য করুন, খুব খেয়ালের সাথে লক্ষ্য করবেন কিভাবে উচ্চারণ করি। মুখের এই যে দুই ঠোঁটের ভিজা অংশ, নিচের ঠোঁটের ভিজা অংশ থেকে উচ্চারণ করতে হবে বা বা, দুই ঠোঁট হতে বা 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 বা। তাহলে আমরা বা হরফের উচ্চারণের স্থান বা মাখরাজ কি পেলাম, যে দুই ঠোঁট তথা ঠোঁটের ভিজা অংশ থেকে বা শব্দটি, নিচের ঠোঁটের ভিজা অংশ থেকে বা শব্দটি উচ্চারণ হবে দুই ঠোঁট থেকে বা বা। আমার সাথে আপনারা হাত দিয়ে পড়বেন, ধরে 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 পড়বেন, তাহলে এই হরফটিও আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং এর মাখরাজ অনুযায়ীও সম্পূর্ণ হরফটি মুখস্থ হবে। বারবার পড়েন বা 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 বা
বা বা বা। এরপরে আমরা পরের হরফে আসি। পরের হরফ কি? তা। বলছিলাম যে যদি উপরে দুইটা নোক্তা হয়, যদি উপরে দুইটা নোক্তা থাকে তাহলে উপরে নোক্তা থাকলে তাকে বলা হয় তা, আর নিচে নোক্তা থাকলে বা। তাহলে এই জায়গায় যেহেতু উপরে দুইটা নোক্তা আছে, তাহলে এই হরফটিকে আমরা তা বলবো। এখন আসি এই তার মাখরাজ বা মাকাম, তার স্থান কোন জায়গায়, তার উচ্চারণের জায়গা কোথায়? তা উচ্চারণের জায়গা হচ্ছে জিহ্বার আগা। আপনারা সবাই আমার দিকে লক্ষ্য করেন আমি কিভাবে বলি। জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়া এবং সামান্য তালুর সঙ্গে লাগাইয়া যেই হরফটি উচ্চারণ হয় সেটা হচ্ছে তা। জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে এবং কি সামান্য তালুর সঙ্গে লাগাইয়া যেই হরফ উচ্চারণ হয় তাকে বলে তা। আপনারা লেখেন তা 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 তা। বারবার বারবার এই ধরে ধরে মস্ক করবেন। তা 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 তা। এভাবে বারবার যতক্ষণ পর্যন্ত আপনাদের এই হরফটি মাখরাজ অনুযায়ী উচ্চারণ না হবে এবং হরফটি না চিনবেন, মুখস্থ না হবে, ততক্ষণ এবার বারবার মস্ক করতে থাকবেন, পড়তেই থাকবেন। যতবার আপনার প্রয়োজন হয় 10 বার, 15 বার, 20 বার, আপনাদের আয়ত্তে আসার আগ পর্যন্ত এভাবে পড়তেই থাকবেন। তা 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 তা। আসেন আমরা পরের হরফে দেখি। পরের হরফ হচ্ছে সা। বলছিলাম যে যদি উপরে 3টা নুক্তা থাকে তাহলে সেই হরফকে সা বলা হয়। আর এই আগে বলছিলাম যে দুইটা নুক্তা থাকলে তা, নিচে একটা নুক্তা থাকলে বা। তাহলে এই জায়গায় যেহেতু 3টে নুক্তা আছে তাহলে এই হরফকে সা বলা হয়। তাই সার মাখরাজ কি বা তার উচ্চারণ স্থান কি? সা হরফের উচ্চারণ স্থান হচ্ছে জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া যে হরফটি উচ্চারণ হয় সেটা হচ্ছে সা। আপনারা সকলে লক্ষ্য করেন, আমার দিকে খেয়াল করেন আমি কিভাবে উচ্চারণ করি। জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারণ হয় সা। দেখেন আমি কিভাবে উচ্চারণ করি। সা 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 সা। এভাবে বারবার বারবার আপনারা পড়তে থাকবেন। সা 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 সা। এরপর পরের হরফে আসি। পরের হরফ আমরা দেখতে পাচ্ছি কি, এই হরফকে বলা হয় জিম। দেখবেন এই এমনইভাবে 3টা হরফ থাকবে। যদি দেখেন আমি লিখি এখানে, যদি দেখেন 3টে লিখছি জিম হা খ। যদি এই মাঝখানে যদি আপনার এই মাঝে নুক্তা থাকে, এইভাবে দেওয়ার পরে যদি মাঝখানে নুক্তা থাকে তাহলে তাকে জিম বলা হয়। আর যদি এইভাবে পুরা খালি থাকে হরফটা, যেমন এই জায়গায় আছে দেখতে পাচ্ছেন এই, তাহলে ওইটাকে বলা হয় হা হা। আর যদি উপরে একটা নুক্তা থাকে, যেমন এই জায়গায় দেওয়া আছে, এই উপরে একটা নুক্তা থাকে তাহলে তাকে বলা হয় খ। তাহলে আমরা ছিলাম কি এই একই রকম 3টা হরফ আছে। 3টা হরফের মধ্যে যদি মাঝে নুক্তা থাকে তাকে বলা হয় জিম, যদি খালি থাকে কোনোই নুক্তা না থাকে তাকে বলে হা, আর উপরে যদি একটা নুক্তা থাকে তাকে বলা হয় খ। এখন আসেন আমরা জিম নিয়ে আলোচনা করি। জিম এই শব্দটা কি বলছিলাম যে যদি মাঝখানে একটা নুক্তা থাকে তাহলে তাকে জিম বলা হয়। আর জিমের মাকাম তথা স্থান উচ্চারণের জায়গা হচ্ছে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া যে হরফটি উচ্চারণ হয় তাকে জিম বলা হয়। জিম। আপনারা আমার দিকে খেয়াল করেন আমি কিভাবে উচ্চারণ করি এবং বলি। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম উচ্চারণ হয়। যেমন দেখেন জিম
জিম আমি কিভাবে উচ্চারণ করি? জিম, জিম, জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম, জিম। এখন আমরা মস্ক করি জিম, 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 জিম। এভাবে আপনারা বারবার বারবার মস্ক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের এই হরফটি আয়ত্তে না আসবে, মাখরাজ অনুযায়ী তার মাকাম তথা স্থান অনুযায়ী আপনারা এবং হরফটি উচ্চারণ করতে পারতেছেন না এবং মুখস্থ না হইতেছে, ততক্ষণ পর্যন্ত আপনারা বারবার পড়তেই থাকবেন, মস্ক করতেই থাকবেন। এখন আমাদের এক লাইন শেষ হয়ে গেল। এক লাইন শেষ হওয়ার পরে আমরা কি করব? আবার শুরুতে যাব। কেন যাব? যে আমরা পিছনে যে হরফগুলো পড়ে আসছি সেই হরফগুলো আমরা পরিপূর্ণ চিনলাম কিনা এবং হরফগুলো আমাদের মুখস্থ হইল কিনা এবং এই হরফগুলির মাখরাজ তথা মাকাম অনুযায়ী আমরা উচ্চারণ করতে পারলাম কি পারলাম না। এজন্য আমাদের যখনই এই প্রত্যেকটা লাইন শেষ হবে আমরা আবার শুরুতে যাব, শুরুর থেকে মস্ক করব। আসেন এখন আমরা শুরুতে আমরা আলিফ থেকে পড়ে আসছিলাম, আলিফ থেকে আমরা আবার মস্ক করি। আলিফ, বা, তা, সা, জিম। আবার পড়ি আলিফ, বা, তা, সা, জিম। আলিফ, বা, তা, সা, জিম। এভাবে আপনারা বারবার মস্ক করবেন, পড়তে থাকবেন। যখন দেখবেন আপনাদের এই শুরু থেকে পড়ার মাঝে যে হরফটা আপনি আটকেই যাইতেছেন, আপনি পরিপূর্ণভাবে মানে বলতে পারতেছেন না, তখন ওই হরফটা ধরেন আপনি তা পড়লেন, তাটা ভালো করে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে পারতেছেন না, তখন আপনি এই হরফটা আবার বারবার পড়বেন, তা, তা, তা। এমনভাবে আপনি যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা লাইন শেষ হওয়ার পরে আপনি দেখবেন যে না আমার পরিপূর্ণ হইতেছে না, তখন পর্যন্ত পড়তে থাকবেন। তাতে আপনাদের যতবার প্রয়োজন হয় ততবারই এভাবে পড়তে থাকবেন। এরপরে যদি হয়ে যায় তারপর আবার পরের লাইনে আসবেন। চলেন এখন আমরা পরের লাইনে দেখি কি আছে। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি প্রথম হরফ হচ্ছে হা। হা, হার উচ্চারণের স্থান বা মাকাম কি? হার উচ্চারণের স্থান হচ্ছে আমরা বা বলি যে গলা, বা এই গলার মধ্যে তিনটা ভাগ আছে, হলক তিনটা ভাগ আছে। তিনটা ভাগে হরফগুলি আরবি 29টি হরফের মধ্যে কিছু হরফ এই গলার তিন ভাগ থেকে উচ্চারণ হয়। একটা গলার তিনটা ভাগ হয়েছে হলকের শুরু হতে, মধ্যখান হতে এবং শেষ ভাগ হতে। এই তিনটা ভাগ হতে আরবি 29টি হরফের কিছু হরফ উচ্চারণ হয়। হা শব্দটি, হা হরফটি উচ্চারণের স্থান হচ্ছে হলকের মধ্যখান থেকে তথা গলার মধ্যখান থেকে এই হা হরফটি উচ্চারণ হবে। দেখেন আপনারা আমার দিকে লক্ষ্য করেন আমি কিভাবে উচ্চারণ করি, যা আরবিতে বলা হয় ওয়াস্তে হলক, মানে গলার মধ্যখান, গলার মধ্যখান থেকে এই হরফটি উচ্চারণ হবে। দেখেন হা, হা আমি কিভাবে উচ্চারণ করি, একটু গলার নিচের দিকে ডাবাই, যে দেখেন গলার নিচের দিকে একটু মধ্যখান থেকে উচ্চারণ ডাবাইয়া পড়তে হবে, উচ্চারণ করতে হবে হা, 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 হা। এইভাবে বারবার উচ্চারণ করবেন, মস্ক করবেন। হা, আসেন আমরা পড়ি হা, 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 হা। এইমনভাবে বারবার পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের মাখরাজ অনুযায়ী উচ্চারণ না হবে। এরপরের হরফ কি আছে দেখি, খ। খ বলছিলাম এই আমাদের হলক হতে তথা গলা হতে কিছু হরফ উচ্চারণ হয়, তিনটা ভাগ করছিলাম। এই গলার শেষ ভাগ হতে এই খ হরফটি উচ্চারণ হয় বা তার মাকাম তথা মাখরাজ। দেখেন খ আমি কীভাবে উচ্চারণ করি, খ, খ, খ। তাহলে খ এর মাখরাজ হচ্ছে গলার শেষ ভাগ তথা আদনায়ে হলক। খ, খ। দেখেন আমরা মস্ক করি খ, 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 খ। অনেকেই দেখবেন উচ্চারণের সময় খ এমন করে খ, খ কয়, খ, খ বাংলায় খ, আসলে এটা খ না, খ। শব্দটি উচ্চারণ হবে কেমন,
হরফটির উচ্চারণ হবে কেমন? উচ্চারণ হবে এইভাবে খ খ। মাখরাজের দিকে লক্ষ্য করতে হবে যে আমার স্থান অনুযায়ী, মাকাম অনুযায়ী যে জায়গায় উচ্চারণের স্থান ওইটা আমার ঠিক আছে কিনা। প্রত্যেকটা হরফ যখন আমরা পড়ব তখন আমরা দেখব আমাদের উচ্চারণের জায়গাগুলি ঠিক আছে কিনা, হরফের উচ্চারণের স্থানগুলি ঠিক আছে কিনা। দেখেন আমরা মস্ক করি খ খ খ খ খ খ খ খ, এমনভাবে বারবার বারবার পড়তে থাকবেন, মস্ক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের হরফটা চেনা না হয় এবং মাখরাজ অনুযায়ী উচ্চারণ না হয়। এখন আমরা পরের হরফে যাই। পরের হরফ আছে কি? দাল। দাল দাল, দেখেন দাল আর জাল এই দুইটা হরফ একই রকম। যদি আমরা লিখে দেখাই, যদি হরফের উপরে একটা নোক্তা থাকে তাহলে তাকে বলে জাল, আর যদি নোক্তা না থাকে তাহলে তাকে বলে কি? দাল। তাহলে এখানে যেহেতু নোক্তা নাই তাহলে এই হরফটার নাম হচ্ছে দাল, আর এটার উপরে যেহেতু একটা নোক্তা আমরা দেখতে পাচ্ছি তাহলে এই হরফটার নাম হচ্ছে কি? জাল। দাল আমরা চিনলাম, জাল আমরা চিনলাম। দালের উপরে নোক্তা থাকবে না আর জালের উপরে একটা নোক্তা থাকবে। এখন আমরা দাল হরফের মাখরাজ তথা মাকাম সম্পর্কে আলোচনা করি। দালের উচ্চারণের জায়গা কোথায়? দাল আপনারা লক্ষ্য করেন আমি কীভাবে বলি। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে এবং হালকা মারির সামনে লাগাইয়া এই দাল হরফ উচ্চারণ হবে বা তার মাকাম উচ্চারণের স্থান। দেখেন আমি কীভাবে উচ্চারণ করি। দাল 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 দাল। এই দেখেন আমি উপরে বলছিলাম এই তার মাখরাজও কিন্তু বলছিলাম এই জিহ্বার আগা উপরের সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে এবং সামান্য তালুর সঙ্গে লাগাইয়া তা। এমনিভাবে এই দালের এবং তার মাখরাজ কিন্তু একই জায়গায়। এবং আরও একটি হরফ আছে এই ত। এই তিনটা হরফের মাখরাজ একই জায়গা থেকে উচ্চারণ হবে। এই তিনটে হরফের মাখরাজ একই জায়গায়, তিনটে হরফ উচ্চারণের হবেও একই জায়গা থেকে। দেখেন তা যেমন বলছিলাম দালও ওইভাবেই উচ্চারণ হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া এবং সামান্য তালুর সঙ্গে লাগাইয়া দাল দাল উচ্চারণ হবে। আসেন এখন আমরা মস্ক করি। দাল দাল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের তালু গোড়া এবং সামান্য তালুর সঙ্গে লাগাইয়া মস্ক করি। দেখেন আপনারা হাত দিয়ে ধরে ধরে বারবার আমার সাথে মস্ক করেন। দাল 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 দাল, বারবার এইভাবে মস্ক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার পুরো এই হরফটি না চিনেন, হরফটি আয়ত্তে না আসে, মাখরাজ অনুযায়ী উচ্চারণ না হয়, ততক্ষণ পর্যন্ত এইভাবে আপনারা পড়তেই থাকবেন, মস্ক করতেই থাকবেন। দাল 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 দাল, এভাবে মস্ক করতে থাকবেন আপনারা আয়ত্তে আসার আগ পর্যন্ত। পরের হরফ দেখি কি আছে। পরের হরফ দেখতেছি জাল। বলছিলাম যে উপরে একটা নোক্তা থাকলে তাকে জাল বলা হয়, তাহলে এই উপরে একটা নোক্তা আছে, এই হরফটার নাম হচ্ছে জাল। জাল জালের মাখরাজ তথা মাকাম হচ্ছে কোথায়? উপরেই বলছিলাম যে সা। এই সা উচ্চারণের স্থান বলছিলাম জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা উচ্চারণ হয়। ঠিক তদ্রূপ এই জাল হরফটিও জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জালও উচ্চারণ হবে। তাহলে সা আর জাল এই দুইটি হরফের উচ্চারণ তথা মাকাম মাখরাজ একই জায়গায়। দেখেন আমি কিভাবে উচ্চারণ করি। জাল জাল জাল, এই সা এবং জাল এই দুইটা হরফ নরমভাবে উচ্চারণ করতে হবে। দেখেন জাল জাল, মস্ক করেন আমার সাথে আপনারাও। জাল 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 জাল
আপনারা খেয়াল করবেন যখন মস্ক করতেছেন তখন এই হরফগুলো ঠিকভাবে মাখরাজ অনুযায়ী উচ্চারণ হচ্ছে কিনা, না হলে যেভাবে আমি বলছি মাখরাজ কোন হরফের কোথায় ওই জায়গায় জিহ্বা নিয়ে বা মুখের ভঙ্গিটা ওইভাবে করে আপনারা উচ্চারণ করার চেষ্টা করবেন। দেখুন একবার না বারবার বারবার করতে করতে আপনাদের ওই হরফটার মাখরাজ অনুযায়ী হরফটা উচ্চারণ হয়ে যাচ্ছে। যা আমরা মস্ক করতে থাকি, জাল 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 জাল, এভাবে আপনারা মস্ক করতেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের আয়ত্তে না আসে। পরে হরফ দেখি কি আছে। পরে হরফ দেখতেছি আমরা র, শব্দটি র। যদি এই হরফটি এইভাবে থাকে তাকে কি বলা হয়? র। এইভাবে একটা টান থাকে, যদি টান দেখতে পান তাহলে তাকে র বলা হয়। এই হরফটির নাম কি? র। তো রর মাখরাজ কি? রর মাখরাজ হচ্ছে জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ উপরের তালুর সঙ্গে লাগাইয়া যে হরফটি উচ্চারণ হয় তাকে বলা হয় র। র দেখেন আমি কিভাবে উচ্চারণ করি, র র, জিহ্বার আগার পিঠ উপরের তালুর সঙ্গে লাগাইয়া, র র র, উপরের তালুর সঙ্গে লাগাইতে হবে, র র, জিহ্বার আগার পিঠ সামান্য পিঠ, র। দেখেন আমরা বোর্ডে লক্ষ্য করি এবং মস্ক করি, আপনারাও মস্ক করেন, র 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 র, বারবার এভাবে বারবার বারবার মস্ক করে থাকবেন। আপনার স্থান অনুযায়ী, মাকাম অনুযায়ী, মাখরাজ অনুযায়ী হরফটি উচ্চারণ হওয়ার আগ পর্যন্ত, চেনার আগ পর্যন্ত আপনারা মস্ক করতে থাকবেন, পড়তেই থাকবেন। এখন আমাদের দ্বিতীয় লাইনও শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? ওই প্রথম লাইন যেভাবে আমরা শুরু থেকে পড়ছিলাম ঠিক তেমনিভাবে দ্বিতীয় লাইনটাও আবার আমরা শুরুতে যাব, যে দেখি আমরা যেই হরফগুলা পড়ে আসলাম সেই হরফগুলা আমাদের সঠিকভাবে মাখরাজ অনুযায়ী উচ্চারণ হলো কিনা এবং আমরা হরফগুলা চিনলাম কিনা। আসেন আমরা পড়ি। এই বলছিলাম কি? হা হা, এরপরে হরফ খ খ, এরপরে হরফ ছিল দাল, এরপরে জাল, এরপরে র। হা খ দাল জাল র, হা খ দাল জাল র। এখন যখন আমাদের এই লাইনটি হয়ে যাবে, হওয়ার পরে আমরা আবার শুরুতে চলে যাব। আমাদের যতদূর আমরা আগাবো এরপরে আবার আমরা শেষ হয়ে গেলে আবার শুরুতে যাব, কারণ ওই পিছনে আমরা যেই হরফগুলা পড়ে আসছি ওই হরফগুলা আমাদের সহি শুদ্ধভাবে হলো কিনা, মাখরাজ অনুযায়ী হলো কিনা, আমরা পড়তে পারলাম কিনা, বুঝলাম কিনা, হরফগুলো চিনলাম কিনা, এজন্য আমরা বারবার পড়ব। যেহেতু আমাদের এখন তৃতীয় লাইনটিও শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় লাইনটিও আমরা মস্ক করলাম, এখন আমরা আবার শুরুতে যাব। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র। এইভাবে আপনারা বারবার পড়বেন এবং দেখবেন যে আপনাদের কোন হরফটা আপনি আটকাই যাইতেছেন, আপনার বেজে যাচ্ছে। যেমন ধরেন সা, এই হরফটাতে আপনার আসা আটকাই গেলেন, তখন এই হরফটা আলাদাভাবে আপনার বারবার পড়বেন, সা সা সা। আবার দেখলেন এই খ, খতে এসে আটকাই গেছেন, তখন আবার খ এইভাবে পড়বেন, খ খ। এমনইভাবে আপনারা বারবার পড়বেন যতক্ষণ দেখবেন এই র পর্যন্ত আপনাদের পুরো সবকটি হরফ আপনার আয়ত্তে এসে পড়ছে, আপনি সহজেই পারছেন মাখরাজ অনুযায়ী, তখন আপনারা আবার নিচে যাবেন। আসেন এখন আমরা পরের লাইনে যাই। পরের লাইনে এই হরফটি কি? এই দেখেন
আমরা বলছিলাম যে এভাবে টান দিলে এই হরফটাকে কি বলা হয়? র বলা হয়। আর যদি এভাবে টান দিলে উপরে একটা নোক্তা থাকে তাহলে তাকে বলা হয় কি? ঝা। যদি এইভাবে খালি থাকে তাকে বলা হয় র। আর যদি এভাবে উপরে একটা নোক্তা দেওয়া হয় তাকে বলে কি? ঝা। তাহলে এই হরফটার নাম হচ্ছে ঝা। ঝা। আসেন এখন আমরা এই হরফের ঝা হরফের মাখরাজ সম্পর্কে আলোচনা করি। তার মাখরাজ কোথায়? ঝা হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা। আপনারা খেয়াল করেন আমার দিকে আমি কিভাবে বলি। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা এবং সামান্য মধ্যখানে লাগাইয়া আপনার ঝা শব্দটি, ঝা হরফটি উচ্চারণ করতে হবে। দেখেন আমি কিভাবে উচ্চারণ করি। ঝা, ঝা, ঝা। আবার বলি, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা এবং সামান্য মধ্যখানে লাগিয়ে ঝা হরফটি উচ্চারণ হবে। এই নিচের দুই দাঁতকে সানে সুফলা বলা হয়। দেখেন আবার দেখেন আমি কিভাবে উচ্চারণ করি। ঝা, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা এবং মধ্যখানের সাথে লাগাইয়া ঝা, ঝা। বস করেন আমার সাথে। ঝা, 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 ঝা। হাত দিয়ে ধরে ধরে এবার পড়তেই থাকবেন। ঝা, ঝা। এই ঝা হরফটা অনেক সময় এই জালের মতো অনেকে পড়ে ফেলে না। জালের ক্ষেত্রে কি, জালের মাখরাজ আলাদা, ঝার মাখরাজ আলাদা। জাল একটু নরম, ঝাটা কি শক্ত, দুইটার সম্পূর্ণ মাখরাজ আলাদা। জালের মাখরাজ ছিল জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগা। আর ঝার মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা এবং সামান্য মধ্যখান থেকে এই ঝা হরফটি উচ্চারণ হবে, সম্পূর্ণ আলাদা। এজন্য খেয়াল রাখতে হবে আমরা যখন কোরআন পাঠ করি বা আরবি কোনো কিছু পড়ি তখন দেখতে হবে যে আরবি 29 হরফ আমরা আমাদের সঠিক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা। আসেন এখন আমরা মস্ক করি। ঝা, 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 ঝা। আসেন পরের হরফ দেখি কি আছে। পরের হরফ সিন। যদি দেখেন বোর্ডে দেখেন, দেখেন যদি এমন 3 দাঁত দিয়ে এভাবে থাকে তাহলে তা কি বলা হয়? সিন বলা হয়। আর যদি 3 দাঁতের সাথে এই 3টা এমন নোক্তা থাকে, এই নোক্তা থাকলে তাকে শিন বলা হয়। শিন, শিন। যদি নোক্তা থাকে 3টা নোক্তা এই দাঁতের উপরে, 3টা দাঁতের উপরে যদি 3টা নোক্তা থাকে তাকে শিন বলা হয়। আর যদি 3টা দাঁত খালি থাকে, উপরে যদি কোনো নোক্তা না থাকে তাহলে তাকে কি বলা হয়? নোক্তা না থাকলে সিন বলা হয়। এখন দেখেন যেহেতু এই হরফের উপরে কোনো নোক্তা নাই তাহলে এই হরফকে আমরা চিনব যে এই হরফটা হচ্ছে সিন, সিন। আর নোক্তা এটার মধ্যে নোক্তা থাকলে তাকে কি বলা হয়? শিন বলা হয়। এখন আপনার এই সিন, এই হরফের মাখরাজ তথা মাকাম কোন জায়গায়? আমরা ঝা বলছিলাম না যে ঝা হরফের মাখরাজ যে জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা এবং সামান্য মধ্যখান থেকে উচ্চারণ হবে, ঠিক তদ্রূপ এই সিন হরফেরও উচ্চারণের স্থান বা জায়গা হচ্ছে একই। এই ঝা, এই সিন, এই দুইটা হরফের উচ্চারণের স্থান একই স্থানে। দেখেন আমি বলি, জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা এবং সামান্য মধ্যখান থেকে লাগিয়ে উচ্চারণ করতে হবে সিন, সিন। আমি কিভাবে উচ্চারণ করি? সিন, সিন, সিন।
দেখেন আমরা মস্ক করি, আপনারা মস্ক, আমাদের সাথে সকলে মস্ক করেন। সিন 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 সিন। কীভাবে উচ্চারণ করতেছি? সিন, জিহ্বার আগা, সামনের নিচের দুইটার আগা, সামান্য মধ্যখান। সিন 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 সিন। পরে হরফ কি আছে? পরে হরফ শিন। যেহেতু উপরে তিনটে নুক্তা আছে তাহলে এই হরফ কি? শিন। শিন, এই শিনের মাকাম মাখরাজ কোথায়? শিন। আগে বলছিলাম যে এই জিমের মাখরাজ কি বলছিলাম, আপনাদের মনে আছে কিনা? জিমের মাখরাজ বলছিলাম জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এই জিম হরফটি উচ্চারণ হবে। ঠিক তেমনিভাবে এই শিন হরফটিও জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া শিন হরফটি উচ্চারণ হবে। তাহলে আমরা এই জিম এবং শিন এই দুইটা হরফের উচ্চারণের স্থান তথা মাখরাজ একই জায়গায়, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া শিন হরফ উচ্চারণ হবে এবং জিম হরফ উচ্চারণ হবে। আসেন আমরা উচ্চারণ করি এবং মস্ক করি। শিন 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 শিন। জিম শিন জিম শিন শিন শিন। এইভাবে বারবার পড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই হরফটা এবং মাখরাজ অনুযায়ী হরফটা আপনার আয়ত্তে না আসবে, ততক্ষণ পর্যন্ত হরফটা এইভাবে মস্ক করতেই থাকবেন। শিন শিন। পরে হরফটা দেখি কি আছে? সদ। এই হরফটা যদি দেখেন, আমরা বোর্ডে দেখি, লক্ষ্য করি, দেখেন পাশাপাশি দুইটা হরফ আছে। যদি এভাবে দেওয়ার পরে উপরে একটা নুক্তা থাকে তাহলে তাকে বলা হয় দদ, আর যদি নুক্তা না থাকে তাহলে তাকে বলা হয় সদ। সদ। এই জায়গায় কি নাই? নুক্তা নাই, তাহলে এই হরফটির নাম হবে সদ। আর এই জায়গায় নুক্তা আছে, তাকে বলা হবে দদ। এটা সদ। যদি একটা নুক্তা থাকে তাহলে দদ। তাহলে এই হরফটাকে আমরা কি হিসেবে চিনলাম? এই হরফটির নাম হচ্ছে সদ। সদ হরফের মাখরাজ তথা মাকাম কোন জায়গায়? আগে আমরা পড়ছিলাম কি? ঝা পড়ছিলাম আর সিন পড়ছিলাম। এই দুইটা হরফের মাখরাজ আমরা পড়ছিলাম কি? একই স্থানে। কি বলছিলাম? জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা এবং সামান্য মধ্যখানে মিলাইয়া ঝা সিন এই দুইটা হরফ উচ্চারণ হবে। ঠিক তেমনিভাবে এই সদ হরফটিও জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা এবং সামান্য মধ্যখানে লাগাইয়া এই সদ হরফটি উচ্চারণ হবে। দেখেন আমি কিভাবে উচ্চারণ করি। সদ 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 সদ। তাহলে আমরা কি পেলাম? ঝা সিন সদ। এই তিনটা হরফের মাখরাজ একই জায়গায়, তিনটা হরফের উচ্চারণের স্থান একই জায়গায়। ঝা সিন সদ। জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা ও সামান্য মধ্যখানে লাগাইয়া সদ হরফটি উচ্চারিত হয়। দেখেন আমরা পড়ি, মস্ক করি, আপনারাও মস্ক করেন। সদ 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 সদ। এভাবে বারবার বারবার মস্ক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের হরফটা এবং মাখরাজ অনুযায়ী আয়ত্তে না আসবে। তাহলে আমরা কি পাইলাম? ঝা সিন সদ। এই তিনটা হরফের মাখরাজ একই স্থানে। পরে হরফে আসি। পরে হরফ কি? দদ। বলছিলাম যদি
উপরে একটা নোক্তা থাকে তাহলে তাকে দত বলা হয়। যেহেতু এখানে উপরে একটা নোক্তা আছে তাহলে তাকে দত বলা হয়। এই হরফটি হচ্ছে দত। আসেন এবং এই দত হরফের মাখরাজ কি, উচ্চারণের জায়গা কোথায়? দত হরফের মাখরাজ হচ্ছে জিহ্বার ডান বা বাম পার্শ্ব, জিহ্বার ডান বা বাম পার্শ্ব এবং উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দত হরফটি উচ্চারণ হবে। দেখেন আমি কীভাবে উচ্চারণ করি, আমি বাম পাশ থেকে উচ্চারণ করি সবসময়, এই জন্য এখন আমি বাম পাশ থেকে উচ্চারণ করে আপনাদের দেখাইতেছি। জিহ্বার ডান বা বাম পার্শ্ব উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দত হরফটি উচ্চারিত হয়। দত দত দত। সমস্ত আরবি এই 29টি হরফের মধ্যে এই দত হরফের মাখরাজ এবং র, এই হরফগুলোর মাখরাজ একটু কঠিন, উচ্চারণ করতে একটু কঠিন। এজন্য আমরা এই হরফগুলি বেশি বেশি পড়ব এবং এই মাখরাজগুলো বেশি খেয়াল করব। উচ্চারণে হরফগুলো উচ্চারণের সময় এর মাখরাজ তথা স্থানগুলো বেশি খেয়াল করব। দেখেন দত দত, জিহ্বার ডান বা বাম পার্শ্ব উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হবে দত 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 দত। মশা করেন দত 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 দত। এভাবে আঙ্গুল দিয়া ধরে ধরে আপনারা মস্ক করতে থাকবেন। যেহেতু এই হরফটা কঠিন, এই হরফটা আপনারা বেশি মস্ক করবেন, যার যতবার প্রয়োজন হয় 15 বার, 20 বার, 30 বার, 40 বার, এভাবে বারবার পড়তেই থাকবেন। দত দত। যখন এই হরফটা হয়ে যাবে, যেহেতু আমাদের এই লাইনও শেষ, তাহলে আমরা কি করব, আবার শুরুতে চলে যাব, দেখব আমাদের যে হরফগুলো পড়লাম হরফগুলো আমাদের আয়ত্তে আছে কি না। আসেন আমরা পড়ি। প্রথমে পড়ছিলাম কি, ঝা, সিন, শিন, সদ, দত। ঝা, সিন, শিন, সদ, দত। ঝা, সিন, শিন, সদ, দত। এভাবে আপনারা বারবার পড়তে থাকবেন। পড়া হয়ে গেলে আবার এই শুরুতে যাবেন। পিছনের যে হরফগুলো পড়ে আসছি, এই হরফগুলো আমাদের পরিপূর্ণ আয়ত্তে আছে কিনা সেটা দেখার জন্য আমরা আবার শুরুতে চলে যাব। দেখেন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দত। এভাবে বারবার পড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের এই হরফগুলো আয়ত্তে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনারা এভাবে পড়তেই থাকবেন। যখন এই হরফগুলো আপনাদের পরিপূর্ণ মাখরাজ অনুযায়ী আয়ত্তে চলে আসবে, তখন আমরা আবার পরের দিকে যাবেন। এখন চলো আমরা পরে দেখি কি আছে। পরে দেখতে পাচ্ছি এই হরফটিকে বলা হয় ত। এমনইভাবে দুইটি হরফ আছে, কিন্তু এটার উপরে একটা নোক্তা আছে। যদি নোক্তা থাকে তাকে বলা হয় জ। দেখেন এখানে উপরে একটা নোক্তা দিছি, এখানে উপরে একটা নোক্তা নাই। তাহলে নোক্তা থাকলে হবে জ, আর নোক্তা না থাকলে তাকে বলা হয় ত। নোক্তা থাকলে তাকে বলা হয় জ, নোক্তা না থাকলে তাকে বলা হয় ত। এখানে এই হরফে যেহেতু নোক্তা নাই, সেহেতু এই হরফকে বলা হয় কি, ত। ত। তর মাখরাজ কোন জায়গায় আগে আমরা বলছিলাম, দেখেন যে তা আর এই দাল, এই দুই হরফের মাখরাজ বলছিলাম একই জায়গায়। ঠিক তেমনিভাবে এই ত হরফের মাখরাজও একই স্থানে। তার ক্ষেত্রে কি বলছিলাম, যে জিহ্বার আগা
সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এবং সামান্য মারির সঙ্গে লাগাইয়া এই তা আর দাল উচ্চারণ হয়। ঠিক তেমনিভাবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া এবং সামান্য মারির সঙ্গে লাগাইয়া ত হরফটিও উচ্চারিত হবে। তাহলে আমরা কি পাইলাম? তা, দাল, ত, এই তিনটি হরফের মাখরাজ উচ্চারণের স্থান বা মাকাম একই জায়গায়। আসেন আমরা এখন হরফটা মস্ক করি মাখরাজ অনুযায়ী। ত, 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 জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়া এবং সামান্য মারির সঙ্গে লাগাইয়া ত, 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 এমনভাবে বারবার আপনারা মস্ক করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না হয় আপনাদের আয়ত্তে আসে হরফটি। পরের হরফটাতে কি আছে বলছিলাম যে উপরে যদি একটা নোক্তা থাকে তাহলে তাকে জ বলা হয়। জ, জ হরফের মাখরাজ কোথায়? আমরা আগে বলছিলাম যে এই হা আর জাল এই দুইটি হরফের মাখরাজ একই স্থানে একই জায়গায়। কি বলছিলাম? জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা আর জাল এই দুইটি হরফ উচ্চারণ হয়। ঠিক তেমনিভাবে এই জ হরফটিও উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া এই জ হরফটিও উচ্চারণ হবে। কিন্তু এই সা আর জাল এই দুইটা হরফ উচ্চারণের সময় আমরা একটু নরম করেছি, কিন্তু এই জ হরফটি উচ্চারণের সময় একটু শক্ত হবে। জ, 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 এভাবে একটু শক্ত করে পড়তে হবে। জ, জ, কিন্তু উচ্চারণের স্থানে একই জায়গায়, কিন্তু এই দুইটার ক্ষেত্রে একটু নরম। সা আর জালের ক্ষেত্রে একটু নরম, আর জর ক্ষেত্রে একটু শক্ত করে পড়তে হবে। আমরা মস্ক করি এবং উচ্চার মাখরাজ অনুযায়ী জ, 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 জ। দেখবেন, খেয়াল করবেন, অনেকে কিন্তু এই জাল আর জ এভাবে উচ্চারণ করে থাকে, কিন্তু না, জাল জ যদিও উচ্চারণের স্থান একই স্থান, কিন্তু উচ্চারণ ক্ষেত্রে শব্দটা একটু নরম এবং একটু শক্ত হবে, কঠিন হবে। জ, 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 আর এটা জাল, জাল, জ, জাল, জ, এভাবে জ, 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 এভাবে আপনারা বারবার মস্ক করে থাকবেন। এখন আমরা পরের হরফ দেখি কি আছে। পরের হরফ দেখেন, এমন এই হরফটাকে বলা হয় আইন। আর পরের হরফে যদি লক্ষ্য করি উপরে একটা নোক্তা আছে, তাকে বলা হয় গাইন। দেখেন, এখানে আমি দুইটা হরফ লিখছি, একটার উপরে নোক্তা দিছি আর একটার উপরে নোক্তা নাই। যে হরফটার উপরে নোক্তা আছে তাকে বলা হয় গাইন, আর যেটার উপরে নোক্তা নাই তাকে বলা হয় আইন। এখন আমরা যে হরফটি পড়ব এটার উপরে কি নাই, কোনো নোক্তা নাই, তাহলে এই হরফটিকে কি বলা হয়? হরফটির নাম হচ্ছে আইন। আইন। এই আইন হরফের মাকাম তথা উচ্চারণের স্থান কোন জায়গায়? আগে আমরা বলছিলাম যে হা যখন পড়ছি তখন এই হা হরফের মাখরাজও নিয়ে আমরা আলোচনা করছি। এই হা হরফের মাখরাজ ছিল কি? গলা বা হলকের মধ্যখান থেকে ওয়াস্তে হলক, এই ওয়াস্তে হলক থেকে মধ্যখান থেকে হা হরফটি উচ্চারণ হয়েছে। ঠিক তেমনিভাবে এই আইন হরফটিও গলার মধ্যখান বা ওয়াস্তে হলক থেকে এই আইন হরফটিও উচ্চারণ হবে। দেখেন কিভাবে উচ্চারণ করি, আইন, আইন, হা, আইন, আইন। তাহলে হা আর আইন এই দুইটি হরফের উচ্চারণের স্থান একই জায়গায়।
আমরা এখন মস্ক করি মাখরাজ অনুযায়ী, আপনারা পড়েন আইন 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 আইন। খেয়াল করবেন, অনেকে দেখা যায় এই আইন হরফটি উচ্চারণ সবাই এভাবে বলে আইন আইন, কিন্তু শব্দটা কি আইন? শব্দটির উচ্চারণ হচ্ছে আইন। যদি আপনি মাখরাজ অনুযায়ী উচ্চারণ করেন তাহলে প্রত্যেকটি হরফই দেখবেন উচ্চারণের সময় সুন্দর হয়ে যাইতেছে, হরফটি শুনতেও ভালো লাগতেছে। আর যদি আপনি এমনি এমনি উচ্চারণ করেন, মাখরাজ না জানা থাকে, তাহলে কি সুন্দর হবে না। যেমন অনেকে উচ্চারণ করে আইন আইন, শব্দ কি আইন? শব্দটি হচ্ছে আইন আইন। গলাতে একটু নিচের দিকে দাবাইয়া, যেমন হার ক্ষেত্রে বলছিলাম একটু নিচের দিকে দাবাইয়া গলার মধ্যখান থেকে উচ্চারণ হবে আইন হা আইন হা আইন হা আইন, এভাবে উচ্চারণ করতে হবে আইন 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 আইন। এভাবে আপনারা মস্ক করতে থাকবেন আপনারা আয়ত্তে আসার আগ পর্যন্ত। পরের হরফ আমরা দেখি কি আছে। বলছিলাম যে উপরে যদি একটা নোক্তা থাকে তাহলে তাকে গাইন বলা হয়। এই হরফের উপরে একটি নোক্তা আছে তাহলে তাকে কি বলা হয়? গাইন বলা হয়। এই গাইন হরফের মাখরাজ কোথায়? আগে আমরা আলোচনা করছিলাম এই খ হরফ নিয়ে। খর মাখরাজ আমরা কি পড়ছিলাম? যে এই গলার যে তিনটা ভাগ আছে, এই গলা হলকের তিনটা ভাগের সর্বশেষ ভাগ আদনায় হলক, এই আদনায় হলক তথা গলার শেষ ভাগ থেকে খ হরফটি উচ্চারণ হয়। ঠিক তেমনিভাবে এই গাইন হরফটিও আদনায় হলক তথা গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হবে গাইন গাইন খ গাইন গাইন। দেখেন উচ্চারণ আমরা মাখরাজ অনুযায়ী করতে হবে গাইন গাইন। অনেকেই কি বলে? গাইন বলে। গাইন শব্দটি কি গাইন? শব্দটি হরফটি গাইন, হরফটি উচ্চারণ হচ্ছে গাইন গাইন খ গাইন খ গাইন। খুব খেয়াল করে আপনারা প্রত্যেকটি হরফ মাখরাজ অনুযায়ী উচ্চারণ করবেন। গাইন গাইন মস্ক করেন গাইন 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 খ গাইন খ গাইন। এভাবে মস্ক করতে পারেন। যেই হরফগুলো আপনার একই জায়গায় মাখরাজ, ওই হরফগুলো আপনারা একসাথে মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে পারেন, একসাথে মস্ক করতে পারেন। গাইন গাইন খ গাইন গাইন গাইন। যেহেতু এখন আমরা গাইন পড়তেছি, আগে গাইনটাই পুরোপুরি শিখিনি, এরপরে আমরা এই দুইটা হরফ একত্রে মস্ক করতে পারবো। দেখেন গাইন 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 গাইন। এভাবে আপনারা বারবার মস্ক করতে থাকবেন আপনাদের পরিপূর্ণ আয়ত্তে আসার আগ পর্যন্ত। পরের হরফ কি আছে? পরের হরফ দেখতে পাচ্ছি আমরা উপরে একটা নুক্তা আছে আর এভাবে দেওয়া আছে। দেখেন দেখেন যদি এভাবে এমন দিয়ে যদি একটু লম্বা করে টান দেওয়া হয় আর উপরে একটা নুক্তা থাকে, তাকে বলে এই হরফটা হচ্ছে ফা। আর যদি এভাবে গোল হয় আর উপরে দুইটা নুক্তা থাকে তাহলে তাকে বলা হয় কফ। তাহলে এই জায়গায় কি আছে? এভাবে লম্বা করে টান দেওয়া আছে, এরপর একটু বাঁকা আছে, তাহলে আর উপরে একটা নুক্তা আছে, তাহলে এই হরফের নাম কি? ফা। আর এই যে দেখেন নিচে আরেকটা হরফ দেওয়া আছে, এটা নিচের দিকে দিয়া একটু গোল করা আছে, উপরে দুইটা নুক্তা, এই হরফকে বলা হয় কফ। তাই ফার কোনটা হবে? যেটা উপরে একটা নুক্তা আর সামনে একটু লম্বা করে টান দেওয়া, তাহলে এই হরফটা কি বলা হয়? ফা। আসেন আমরা এই হরফের মাখরাজ সম্পর্কে আলোচনা করি। ফার মাখরাজ কোথায়? ফার মাখরাজ হচ্ছে সামনের উপরের দুই দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেট। পেট কাকে বলা হয়? এই পেট বলা হয় হচ্ছে এই যে ভিজা জায়গাটা ঠোঁটের, আমাদের ভিজা জায়গাটাকে
পেট বলা হয়। দেখেন আমি কীভাবে উচ্চারণ করি, ফা ফা ফা, সামনের উপরের দুই দাঁতের আগা এবং নিচের ঠোঁটের পেট, এভাবে এই উচ্চারণ হয় ফা। দেখেন আমি কি উচ্চারণ করি, ফা ফা ফা। আর মুখের দিকে আপনারা লক্ষ্য করেন, ফা ফা। আমরা মস্য করি, ফা 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 ফা। এভাবে বারবার বারবার আপনাদের আয়ত্তে আসা আগ পর্যন্ত মাখরাজ অনুযায়ী হরফটি উচ্চারণ হওয়া আগ পর্যন্ত পড়তেই থাকবেন। তাহলে আমাদের এই চতুর্থ লাইনটাও পুরা শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, আবার শুরুর থেকে এই লাইনটার শুরু থেকে আবার পড়ব যে পিছনের হরফগুলো আমাদের পরিপূর্ণভাবে উচ্চারণ হচ্ছে কিনা। পড়ছেন কি, ত জ আইন গইন ফা, ত জ আইন গইন ফা। এভাবে বারবার বারবার আপনাদের আয়ত্তে আসার আগ পর্যন্ত পড়তেই থাকবেন। এরপরে যখন এই লাইনটা আমাদের হয়ে যাবে তখন আমরা আবার শুরু থেকে এই পর্যন্ত পড়ব এবং দেখব মাঝের কোনো হরফ আমাদের বেজে যায় কি না। আসেন এখন আমরা পরের লাইনে যাই, কি আছে পরের লাইনে। আমরা বলছিলাম যদি একটু গোল হয় আর উপরে দুইটা নুক্তা থাকে তাহলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় কফ। তাহলে এই হরফে আমরা দেখতে পাচ্ছি উপরে দুইটা নুক্তা আছে একটু গোলের মতো, তাহলে এই হরফটিকে বলা হয় কফ কফ। আর এই কফ হরফের মাখরাজ তথা উচ্চারণের স্থান কোথায়, আমরা আগে বলছিলাম যে এই গলাটাকে আমাদের হলক তথা তিনটা ভাগ করেছিল, যে মধ্যখান, শুরু এবং শেষ। ওয়াস্তে হলক, আকসাই হলক আর কি আদনায় হলক, ঠিক আছে। আর এই কফ হরফটার উচ্চারণের স্থান হয়েছে এই গলার শেষ আদনায় হলক থেকে একটু সামনে আগাইয়া তথা জিব্বার গোড়া। আমাদের জিব্বাটা আছে, এই জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ কফ হরফ উচ্চারণ হয়। দেখেন আমি কীভাবে উচ্চারণ করি আপনারা খেয়াল করবেন, জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ, কি উচ্চারণ হয়, কফ কফ কফ। আপনারা খেয়াল করবেন যে আপনারাও ট্রাই করবেন, দেখবেন ওইভাবে উচ্চারণ হয় কিনা, করতে করতে আপনাদেরও হয়ে যাবে। কফ কফ কফ, মস্করি কফ 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 কফ। এরপরে পরে হরফ কি আছে, পরে হরফ আমরা দেখতে পাইতেছি এইভাবে দিয়া এভাবে দিছে এবং মাঝখানে একটা প্যাচ দেওয়া আছে। দেখেন যদি আপনার এইভাবে দিয়া একটু লম্বা হয়, মাঝখানে একটা প্যাচ দেওয়া থাকে, আর যদি এইভাবে লম্বা টান দিয়ে যদি একটু গোল করে দেওয়া হয় তাহলে গোল হলে শব্দটি হবে কি লাম, আর সামনের দিকে টান দিয়া মাঝখানে একটা প্যাচ দিলে তাকে বলা হয় কি কাফ। এখানে যেহেতু একটু লম্বা করে টান দেওয়ার পর এইভাবে লম্বা করে টান দিয়ে মাঝখানে একটু প্যাচ দেওয়া আছে তাহলে তাকে কি বলা হয় কাফ, আর এই হরফটাকে কি বলা হয় লাম। আসেন আমরা এখন দেখি কাফ হরফের উচ্চারণের স্থান তথা মাখরাজ কোথায়। আমরা কফ হরফ উচ্চারণ করছিলাম কোন জায়গা থেকে, জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ হরফ উচ্চারণ করছিলাম। কাফ হরফটিও উচ্চারণের স্থান হচ্ছে তার থেকে একটু সামনে আগাইয়া, যা কফের স্থান থেকে একটু সামনে আগাইয়া তথা এই জিব্বার গোড়া থেকে একটু সামনে আগাইয়া কাফ উচ্চারণ করলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে উচ্চারণ হইতেছে কাফ কাফ। কফ করছিলাম যে জিব্বার গোড়া থেকে, কাফ একটু সামনে আগাইয়া কাফ কাফ কাফ। একটা বিষয় খেয়াল করবেন যে কফ আর কাফ এই দুইটা হরফের মাখরাজ কিন্তু অনেক সময় আমরা মানে গুলায় ফেলি, উচ্চারণ ক্ষেত্রে আমরা উলটপালট করে ফেলি। অনেক সময় কফ রে বলি কাফ, কাফ রে বলি কাফ, কিন্তু তাহলে কিন্তু আমাদের হরফটি উচ্চারণ হয় নাই, অর্থেও সমস্যা হয়ে যাবে পড়ার ক্ষেত্রে, কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে। এই জন্য মাখরাজটা আমাদের ঠিক রাখতে হবে। দেখেন
কফের উচ্চারণের জায়গা জিহ্বার গোড়া, আর কাফের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার থেকে গোড়ার থেকে একটু সামনে আগাইয়া কফ, আর এটা হচ্ছে কাফ। কফ কাফ। আগে আমরা কাফ মস্ক করি, এরপরে আবার বলবো। কাফের মাখরাজ বলছিলাম জিহ্বার গোড়া থেকে একটু আগাইয়া কাফ, উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিহ্বার গোড়ার একটু সামনে আগাইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ উচ্চারণ হয়। আমরা মস্ক করি কাফ 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 কফ কাফ কফ কাফ কফ কাফ। পরের হরফ কি আছে দেখি। পরের হরফ আছে কি বলছিলাম যে যদি মাঝখানে প্যাঁচ দেওয়া না থাকে তা কি বলে? লাম বলে। তাহলে এই হরফটা কি বলা হয়? লাম। লাম। আর এই লাম হরফটি উচ্চারণ স্থান তথা মাখরাজ কোথায়? জিহ্বার আগার কিনারা। জিহ্বার আগার কিনারা, সামনের উপরের দুই দাঁতের গোড়া এবং সামান্য কিছু তালুর সঙ্গে লাগাইয়া লাম, লাম হরফ উচ্চারণ হয়। আবার খেয়াল করেন কি বলি, জিহ্বার আগার কিনারা, সামনের উপরের দুই দাঁতের গোড়া সামান্য তালুর সঙ্গে লাগাইয়া লাম, লাম, লাম। মস্করি আমরা লাম, 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 লাম। এভাবে আপনারা বারবার মস্ক করতে থাকবেন। পরের হরফ আছে কি? মিম। মিম হরফটি উচ্চারণের স্থান কোথায়? দেখেন মিম আগে চিনব কেমনে। মিম এখানে কিভাবে দেওয়া আছে, এই দেখেন এইভাবে একটা টান দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে যদি থাকে সেই হরফটা কি এইভাবে, অন্য কোনো হরফেই থাকবে না, এইভাবে একটাই হরফ, সেটা হচ্ছে কি মিম, এভাবেই থাকবে, তাকে বলা হয় মিম। মিম। আর মিম হরফের উচ্চারণের স্থান হচ্ছে দুই ঠোঁট। আমরা বার ক্ষেত্রে কি বলছিলাম, মাখরাজের ক্ষেত্রে, যে দুই ঠোঁট থেকে বা উচ্চারণ হয়, কিন্তু কি বলছিলাম যে ভিজা অংশ থেকে বা, বা ভিজা অংশ থেকে বা উচ্চারণ হবে, কিন্তু মিমও দুই ঠোঁট থেকে উচ্চারণ হবে, কিন্তু শুকনো অংশ থেকে উচ্চারিত হবে। মিম, মিম, মিম। আপনারা খেয়াল করেন কীভাবে উচ্চারণ করি। মিম দুই থেকে উচ্চারণ হবে, কিন্তু শুকনো জায়গা থেকে। মিম, মিম। মস্ত করেন আমার সাথে। মিম, 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 মিম। এভাবে বারবার মস্ক করতে থাকবেন। পরের হরফ কি আছে? পরের হরফ বলছিলাম যে কফ, বলছিলাম যদি উপরে দুই নোক্তা থাকে, আর এই ক্ষেত্রে যদি এইভাবে গোল দিয়ে মাঝে একটা নোক্তা থাকে, তাহলে তাকে কি বলা হয়? নুন। এইভাবে দিয়ে মাঝে একটা নোক্তা থাকলে তাকে নুন বলা হয়। নুনের মাখরাজ কোথায়? নুনের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন হরফের উচ্চারণ হয়। দেখেন লামের ক্ষেত্রে কি বলছিলাম? লামের ক্ষেত্রে বলছিলাম জিহ্বার আগার কিনারা, উপরের মারি দাঁতের গোড়া সামান্য তালুর সঙ্গে লাগাইয়া লাম উচ্চারণ হয়। আর নুন কি বলছি? জিহ্বার আগা উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন উচ্চারণ হয়। দেখেন নুন, নুন, নুন। মস্ক করি আমরা নুন, 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 নুন। এভাবে বারবার বারবার আপনারা মস্ক করে থাকবেন, তাহলে আমাদের এই লাইনও শেষ হয়ে গেল। এখন আমরা কি করব? আবার শুরু থেকে মস্ক করব। কফ, কাফ, লাম, মিম, নুন। কফ, কাফ, লাম, মিম, নুন। এভাবে আমাদের আয়ত্তে আসার আগ পর্যন্ত আমরা বারবার মস্ক করে থাকবো। এখন আমরা সর্বশেষ লাইন, শেষ লাইন দেখি কি আছে। প্রথম হরফ ওয়াও। যদি এইভাবে একটি মাত্র হরফ যদি এইভাবে থাকে, তাহলে তা কি বলা হয়? ওয়াও বলা হয়। যদি এমন থাকে অন্য কোনো হরফ মিল নাই, এভাবে একটা হরফ হবে, এভাবে থাকলে সেই হরফটি হচ্ছে ওয়াও। আলিফের ক্ষেত্রে আমরা বলছিলাম যে জৌফ তথা মুখের খালি স্থান থেকে আলিফ উচ্চারণ হয়। ঠিক তেমনিভাবে এই ওয়াও শব্দটিও জৌফ তথা মুখের খালি জায়গা থেকে, এর মাখরাজ হচ্ছে খালি জায়গা থেকে উচ্চারণ হবে ওয়াও। ওয়াওয়ের মাখরাজ হচ্ছে মুখের খালি জায়গা জৌফ, ওয়াও, ওয়াও। মুখটা ঠোঁট দুইটা একটু গোল করে
নিতে হবে ঠোঁট এবং মুখের খালি জায়গা থেকে ওয়াও শব্দটা। দেখেন অনেকে ওয়াও বলে, ওয়াও শব্দ কিন্তু ওয়াও না। মুখ আমার দিকে আপনারা খেয়াল করুন কীভাবে আমি উচ্চারণ করি, ওয়াও 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 ওয়াও। দেখেন মশ করে আমরা ওয়াও 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 ওয়াও। এভাবে আপনারা বারবার বারবার আয়ত্তে আসা পর্যন্ত মুখ মস্ক করতে থাকবেন। পরে হরফ কি আছে, হা হা হা। এই হা আমরা আরেকটা হা পড়ছি, এখানে পড়ছিলাম কি হা, আর এটা কি হা। দুইটা হরফের মাখরাজ কিন্তু আলাদা। এই হার মাখরাজ আমরা পড়ছিলাম ওয়াস্তে হলক তথা হলকের মধ্যখান, গলার মধ্যখান থেকে। আর এই হা হরফটি উচ্চারণ হবে হলকের শুরু হতে এই হাটি উচ্চারণ হবে। এই হাট একটু নিচের দিকে ডাবছে একটু কি আর ডেবে উচ্চারণ করতে হয়েছে, আর এই হাটা একটু মানে কর্কশ ভাষার মধ্যে উচ্চারণ হবে হা হা হা। তাহলে এই হার মাখরাজ কোথায়, হলকের শুরু তথা গলার শুরু হতে এই হাটা উচ্চারণ হবে হা হা। আমরা মস্ক করি হা 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 হা। এভাবে আমরা আমাদের আয়ত্ত শব্দ বারবার মস্ক করব। পরে হরফ কি আছে, হামজা হামজা। এই হা আর এই হামজা এই দুইটি হরফ একই স্থান থেকে উচ্চারণ হবে। দুইটি হরফের মাখরাজ একই জায়গায়, যে হলকের শুরু হতে এই দুইটা হরফ হা আর হামজা, এই দুইটা হরফ হলকের শুরু হতে উচ্চারণ হবে। আমরা মস্ক করি হামজা 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 হামজা। মস্ক করার সময় আমরা খেয়াল করব যে আমাদের মাখরাজ অনুযায়ী হরফগুলো উচ্চারণ হচ্ছে কিনা। পরে হরফ আছে কি ইয়া ইয়া। ইয়া হরফের মাখরাজ কোথায়, আমরা আগে পড়ছিলাম যে জিম আর হচ্ছে শিন, এই দুইটা হরফের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় এই দুইটা হরফ উচ্চারণ হয়। ঠিক তেমনিভাবে এই ইয়া হরফটিও জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া এই ইয়া হরফটি উচ্চারণ হবে। দেখেন আমি কীভাবে উচ্চারণ করি ইয়া ইয়া। তাহলে আমরা কি পেলাম, জিম শিন ইয়া, এই তিনটে হরফের মাখরাজ উচ্চারণের স্থান একই জায়গায়। আগে আমরা ইয়া হরফটা মস্ক করি ইয়া ইয়া, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া ইয়া 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 ইয়া। পরের যেই হরফটি আছে এটাও ইয়া। বলছিলাম যে শুরুতেই বলছিলাম আরবি 29টা হরফ, কিন্তু এখানে আমাদের 30টা হরফ দেওয়া আছে। ইয়া হরফটি দুইটি দেওয়া আছে। দুইটি দেওয়ার কারণ কি, এই দুইভাবেই এই দুই প্রকারেই বা এই দুইভাবেই ইয়া হরফটি আসতে পারে। এজন্য চিনার জন্য বোঝার জন্য এই দুইভাবে ইয়া এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এইটাও ইয়া, এটাও কি ইয়া। আমাদের এই লাইনও শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, শুরুর থেকে এই শেষের লাইনের শুরু থেকে মস্ক করব। আসেন, ওয়াও 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 হা 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 হামজা 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 ইয়া 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 ইয়া। এভাবে বারবার আপনাদের আয়ত্তে আসার আগ পর্যন্ত আপনারা বারবার মস্ক করে থাকবেন। এখন আমরা শুরুর দিকে যাই, যে আমরা পিছনে যেই 29 হরফ মাখরাজ অনুযায়ী উচ্চারণ করলাম, পড়লাম এবং হরফগুলি চিনলাম, এইগুলা আমাদের সব কয়টি হরফ আমাদের মনে আছে কিনা এবং মাখরাজ অনুযায়ী উচ্চারণ হচ্ছে কিনা এটা আমরা একটু আবার এজন্য শুরু থেকে পড়ব। আলিফ আলিফ, বা বা, তা তা, সা সা, জিম জিম, হা হা, খ খ, দাল দাল, জাল জাল, র র, ঝা ঝা, সিন সিন,
শিন শিন, صاد صاد, ضاد ضاد, ط ط, ظ ظ, عين عين, غين غين, فا فا, قاف قاف, كاف كاف, لام لام, ميم ميم, نون نون, واو واو, ها ها, হামজা হামজা, ইয়া 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 ইয়া। এইভাবে আপনারা বারবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। আবার নিচের থেকে শুরু পর্যন্ত পড়তে পারেন এভাবে, ইয়া, হামজা, হা, ওয়াও, নুন, মিম, লাম, কাফ, কফ, ফা, গইন, লা আইন, জ, ত, দদ, সদ, সিন, শিন, ঝা, র, জাল, দাল, খ, হা, জিম, সা, তা, বা, আলিফ। এবার পিছন থেকেও পড়তে পারেন, আবার মাঝে থেকে এভাবে পড়তে পারেন, তা, দাল, শিন, আইন, লাম, হামজা। এভাবে আপনাদের বারবার ঘুরাই ফিরে উলট পালট করে পড়লে কি হবে, হরফগুলো মাখরাজ অনুযায়ী তাড়াতাড়ি আপনারা শিখতে পারবেন। এবং যখনই আপনারা কোনো কোরআন শরীফ বা কোনো আরবি বইয়ের মধ্যে দেখবেন, হরফগুলি তাড়াতাড়ি চিনতে পারবেন এবং তাড়াতাড়ি মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে পারবেন। আপনাদের আয়ত্তে আসা আগ পর্যন্ত বারবার এভাবে মশক করতে থাকবেন, পড়তে থাকবেন, যতবার প্রয়োজন হয় ততবার। আমরা আরেকটি বিষয় দেখি যে আমরা যে 29টি হরফের মধ্যে 17টি মাখরাজ পড়লাম, কোন কোন হরফ একই মাখরাজের উচ্চারণ হয়। এভাবে যদি মুখস্থ করেন দেখা যাবে একটু সহজ হবে, তাড়াতাড়ি হবে। আমরা পাইছিলাম কি, তা, দাল, ত, এই তিনটে হরফের মাখরাজ একই জায়গায় একই স্থান থেকে এই তিনটে হরফ উচ্চারণ হয়, তা, দাল, ত। এরপরে পাইছিলাম কি, সা, জাল, জ, এই তিনটে হরফ আবার একই স্থান থেকে উচ্চারণ হয়, সা, জাল, জ। প্রথমে পাইছিলাম তা, দাল, ত, এরপরে সা, জাল, জ, এরপরে জিম, শিন, ইয়া, এই তিনটি হরফও একই স্থান থেকে উচ্চারণ হয়। তাহলে তিনটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়, তিনটা করল তিন জায়গায়, তা, দাল, ত, সা, জাল, জ, জিম, শিন, ইয়া, এই মোট 9টি হরফ তিন জায়গা থেকে উচ্চারণ হয়। আর কি বলছিলাম যে হলক থেকে তথা এই গলা থেকে আমাদের মোট 6টি হরফ উচ্চারণ হয়। হলকের শুরু থেকে, গলার শুরু থেকে উচ্চারণ হয় হামজা, হা, মধ্যখান থেকে আমাদের উচ্চারণ হয় আইন, হা, হা, আইন, আর শেষ থেকে হয় খ, গইন বা গইন, খ। তাহলে শুরু থেকে কি হয়, হা, হামজা, মধ্যখান থেকে হয় হা, আইন, এবং শেষের থেকে হয় খ, গইন। আর বাদবাকি হরফগুলো আমাদের এমনিতে তাদের স্বতন্ত্র ইসের থেকেই আলাদা আলাদা আমাদের উচ্চারণ হয়। আরেকটা আছে যে আলিফ, আর হয়েছিল আপনার ইয়া, এই দুইটা হরফ জব থেকে উচ্চারণ হয়, বা আর হচ্ছে আপনার মিম, এই দুইটা হরফ উচ্চারণ হয় কি ঠোঁট থেকে, কি একটু ভিন্নতা আছে। আর আলিফ, ইয়া, আলিফ আর ওয়াও, এই দুইটা হরফ উচ্চারণ হয় মুখের খালি জায়গা থেকে। তাহলে আমরা হরফগুলো সম্পর্কে চিনলাম এবং প্রত্যেকটি মাখরাজ সম্পর্কেও কী করলাম, আমরা জানলাম। এখন আমরা এই প্রত্যেকটি হরফ মাখরাজ সহকারে বারবার পড়ব যতক্ষণ পর্যন্ত আমাদের এই হরফগুলো পরিপূর্ণ আয়ত্তে না আসে এবং মাখরাজ অনুযায়ী আমরা উচ্চারণ করতে না পারি। আজকের মতো এখানে শেষ করছি, এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো ক্লাসে। সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।